শহরের শব্দ নেই, হর্ন নেই, কোনো ধোঁয়া নেই। এই বাতাস শুধু বাতাস। এই বাতাসের গন্ধ যেন একটা শুদ্ধ গন্ধ। এই গন্ধ আমি চিনি। এই গন্ধ হলো নানু বাড়ির গন্ধ। নানু বাড়ি ঢুকতেই দেখি নানি উঠোনে বসে আছে। নানু আমার দিক অবাক হয়ে তাকিয়ে রয়েছে। নানু আমাকে বলল, ওরে কে রে, রাশিদ নাকি? নানু, কি হয়েছে নানু? আমাকে দেখে খুশি হওনি? খুশি হয়েছি রে নাতি, কিন্তু এই সময় কেন আসলি? অনেকদিন পর ছুটি পেলাম, ভাবলাম একা একা থাকবো, তাই ভাবলাম তোমাকে দেখে আসি, তাই চলে আসলাম। কুপির আলো জ্বলছে, দেয়ালে ছায়া নড়ছে। রাশেদ আর নানু বসে আছে। রাশেদ নানুর দিকে তাকিয়ে বলছে, নানু, তুমি এত চুপ কেন? কি হয়েছে? আইসিস ভালো কথা, কিন্তু রাত হইলে বাইরে যাইস না যেন। হা হা হা, ভূতের ভয়? আমি এসব ভূতের ভয় পাই না নানু। পশ্চিম দিকের যে বাজারটা আছে ওদিকে যাস না কখনো, কারণ ওখানে ভালো কিছু থাকে না। কেন, কি হয়েছে ওইখানে? ওইখানে কোনো মানুষ থাকে না রে, ওখানে থাকে অন্য কোনো কিছু। রাশেদ উঠোনে দাঁড়িয়ে আকাশ দেখছে। হঠাৎ তার মনে হলো বাঁশঝাড়ের দিক থেকে টুক 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 শব্দ আসছে, যেন কেউ বাঁশে নখ ঘষে দিচ্ছে। রাশেদ তাকায় সেই বাঁশবনের দিকে। আবারও শব্দ হয়, টুক 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 টুক। রাশেদ বাঁশবনের দিকে এগিয়ে যায়। রাশেদ বাঁশবাগানের দিকে পৌঁছে রাশেদ ফিস ফিস করে বলে, কে কে ওখানে? বাঁশবাগানের ভিতরে এক অস্থির নীরবতা। রাশেদ দেখতে পায় বাঁশবাগানের পিছনে সাদা কিছু নড়ে উঠছে। রাশেদ এটা দেখে তার শ্বাস আটকে যায়। হঠাৎ বাঁশের আড়াল থেকে বের হয় লম্বা অস্বাভাবিক একটা কালচে হাত। রাশেদ স্থির হয়ে আবার হাতটা ভিতরের দিকে ঢুকে যায়। বাঁশগুলো কাঁপে, তারপর আবার সব চুপ। এ যেন এক অস্থির নীরবতা। রাশেদ এই দৃশ্য দেখে প্রাণপণে দৌড় দেয় বাড়ির দিকে। রাশেদ বাড়ি পৌঁছে দেখে তার নানু ভাই এখনো জেগে আছে। সে তার নানু ভাইকে ডাক দেয়, নানু। তুই কি ওই দিকে গেছিলি নাকি রে? ওখানে ওখা- ওখানে ওখানে কেউ আছে নানু। আমি জানি, এই জন্যই তো তোকে ওদিকে যেতে মানা করলাম। তারপর গেলি কেন রে বাপু? কে নানু? ও কোনো মানুষ না রে, ও হলো পেতনি। বাইরের বাঁশঝাড় থেকে একটি দীর্ঘ শব্দ আসে, খ্রর। এই শব্দ শুনে রাশেদ ও নানু দুজনেই স্থির হয়ে যায়। বাঁশবাগানের ফাঁকে দাঁড়িয়ে আছে একটি লম্বা ছায়া। মাথা কাত, হাত ঝুলে আছে অস্বাভাবিক লম্বা। সে ঘরের দিকে তাকায়, ধীরে ধীরে মাথা ঘোরায়। চাঁদের আলোয় তার চোখ দুটো জ্বলে ওঠে। কুপির আলো প্রায় নিভে আসছে। ঘরের কোণে ছায়া জমাট। রাশেদ বসে আছে, নানু নামাজের তসরিফ ঘুরাচ্ছে। নানু, ওটা কি জিনিস? আমি নিজের চোখে দেখছি, মানুষের মতো, কিন্তু হাতটা এত লম্বা। এই যে বাজার দেখছিস না, এটা কিন্তু আগে ছিল না।
30 বছর আগে কোনো এক বিকেলে খেলার মাঠ, সেখানে কোনো বাঁশঝাড় নেই। এক তরুণী হাঁটছে, তার নাম হালিমা। পিছনে এক লোক হাঁটছে, চোখে লালসা। ছাড়, ছাড় আমাকে, ছাড়, ছেড়ে দে আমাকে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। মাটিতে নতুন গর্ত করা হয়, লোকটা ঘামছে। সে হালিমাকে মাটি চাপা দেয়, তারপরে দাঁড়িয়ে হাঁপায়। হঠাৎ তার মনে হলো মাটির নিচ থেকে হালকা নড়াচড়া। লোকটা ভয়ে দাঁড়িয়ে থাকলো। সে আবার খেয়াল করলো মাটি আবার নড়ে উঠছে। লোকটা দৌড়ে পালালো। হঠাৎ মাটির ভেতর থেকে একটা হাত বের হয়ে আসলো। ওরে কবর দিছে। ওকে জীবন্ত কবর দেয়া হয়েছিল। তারপরে পরের বছর ওইখানে বাঁশ গজায়। তারপরে আস্তে আস্তে ওটা বাঁশ বাগানে পরিণত হয়। লোকটা ওই লোকটা মরছে। কিভাবে মারা গেছে নানু? বাঁশ বাগানের ভিতরে গলা মোচড়ানো ছিল। পরের দিন সকালবেলা রাশেদ ক্লান্ত চোখে বসে আছে। কালু চাচা ঢোকে, গায়ে লুঙ্গি গামছা, চোখে অদ্ভুত স্থিরতা। ওরে রাশি, তুই শহর থেকে তাহলে আসলি অবশেষে। জি চাচা। রাতে কি কিছু দেখেছিস? আপনি জানেন কিভাবে? ওরে, এটা তো সবাই জানে। চল আমার সাথে ওই বাঁশবাগানের ভিতরে, তোকে দেখাবো আসলে ওটা কি। বাঁশবাগানের ভেতরে আলো কম, বাতাস নেই, এক অস্বাভাবিক ঠান্ডা। কালু চাচা মাটির দিকে তাকায়। এই যে জায়গাটা দেখছিস, এইখানেই ছিল ওর কবর। কি? কালু চাচা পা দিয়ে মাটি ঠেলে, মাটি একটু বসে যায়। ভিতরে ফাঁপা। রাশেদের শ্বাস যেন আটকে যায়। হঠাৎ বাঁশঝাড়গুলো কেঁপে ওঠে। কোনো বাতাস নেই, তারপরও পিছনে সেই শব্দটা আবার ভেসে আসছে। টুকটুক টুকটুক টুকটুক। রাশেদ ঘুরে দাঁড়ায়, কেউ নেই। আবার সেই শব্দ, টুকটুক টুকটুক। কালু চাচা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। বাঁশের আড়াল থেকে ধীরে ধীরে বের হয় একটা হাত, আগের চেয়ে অনেক কাছে। কালো লম্বা, আঙ্গুলগুলো অস্বাভাবিক সরু। রাশেদ পিছায়। কালো চাচা ফিস ফিস করে বলে, ওই দেখেছিস? হাতটা পুরো বের হয়। তারপর একটা মাথা, চুল মাটিতে লেগে আছে, মুখ দেখা যায় না। সে পুরো বের হয়। লম্বা একটা দেহ, হাঁটার বদলে সে বাতাসে ভেসে ভেসে আসছে। আল্লাহ! পেটটা থামে, ধীরে মাথা তোলে। মুখ মাটিতে চ্যাপ্টা, চোখ নেই, শুধু অন্ধ গর্ত। তার গলা বাঁকানো, মাটি বের হয় মুখ থেকে। সে কালু চাচার দিকে তাকায়। হঠাৎ আমায় আমায় মাফ করো, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমাকে মাফ করো। চাচা! পেটটা এগোয় ধীরে ধীরে, কালু চাচার সামনে এসে দাঁড়ায়। তার লম্বা হাত ওঠে, সেই হাত দিয়ে কালু চাচার গলাটা চেপে ধরে। প্রেতের লম্বা কালো হাত কালু চাচার গলায় শক্ত হয়ে বসে আছে। কালু চাচার শ্বাস আটকে যায়। আমাকে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ মাফ করো। প্রেতটা মাথা কাত করে, তার মুখের ফাটা অংশ থেকে মাটি ঝরে পড়ে। চাচা! রাশেদ জমে গেছে, সে এগোতে চায়। হঠাৎ
প্রেতের মাথা ঝটকা দিয়ে রাশেদের দিকে ঘুরে যায়। অন্ধ গর্তের মতো চোখের জায়গা রাশেদের দিকে। রাশেদের বুক কেঁপে ওঠে। আমি আমি না, আমি তো কিছু করিনি। প্রেত ধীরে ধীরে গলা ঘুরায় আবার কালু চাচার দিকে। প্রেতের হাত শক্ত হয়, কালু চাচার পা মাটি থেকে উঠে যায়। আমি আমি ভুল করেছিলাম। প্রেতের মুখ খুলে যায়, ভিতরে অন্ধকার, তারপর মাটির শব্দ, যেন মাটি দিয়ে গলা ভরা। আমি ভয় পেয়েছিলাম সেদিন, লোকজন জানলে কি হবে। প্রেত কালুর দিকে তাকায়, তার গলা বেঁকে যায় অস্বাভাবিক কোণে। কালু চিৎকার করে। আলমা, প্রেতের হাত ঘুরে, কালুর গলা ধীরে ধীরে একই দিকে ঘুরতে থাকে। কালুর লাশ মাটিতে পড়ে আছে, প্রেতটি দাঁড়িয়ে আছে। তারপরে ধীরে ধীরে রাশেদের দিকে ঘুরে। রাশেদ কাঁপছে, প্রেত একই ধীরে ধীরে। প্রেতের এক হাত তোলে, রাশেদ চোখ বন্ধ করে কাপা কণ্ঠে, তুমি তুমি কি হালিমা? প্রেত স্থির, তার মাথা ধীরে কাত। প্রেতটি আস্তে আস্তে মিলিয়ে যায়। রাশেদ যেন একটু হাঁপ ছেড়ে বাঁচে। বাতাসে মিলিয়ে যেতে যেতে হালিমা একটি মাত্র শব্দ বলে। মুক্তি। বারজার স্থির হয়ে আছে, সূর্যর আলো ঢুকছে। প্রথমবার বাঁশবাগানের ভিতরে আলো পড়ল। রাশেদ হাঁটু গেড়ে বসে কাঁদছে, পাশে কালুর লাশ, কিন্তু তার আর গলা আর ঘোরানো নেই, স্বাভাবিক, যেন আর কিছু হয় নাই।